বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায়, নিউটনিয়ান বলবিদ্যা। আমরা এর আগে শেষ করে এসেছি গতিবিদ্যা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নিউটনিয়ান বলবিদ্যা, যার যে অধ্যায় সম্পর্কে তোমরা নবম দশম শ্রেণীতেও ধারণা নিয়ে এসছো। নিউটনের বল, নিউটনের সূত্র সম্পর্কে জেনে এসছো। আমরা সেই সব বিষয় নিয়ে এখানে আলোচনা করব। যেহেতু আমাদের নিউটনিয়ান বলবিদ্যার কথা বলা হচ্ছে, তাহলে তোমরা শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যেটা বলের সাথে সম্পর্কিত। তার মানে এখানে বলবিদ্যা কাজ করছে, তাই না? বলের সাথে সম্পর্কিত। আমাদের আজকে সেই বল সম্পর্কে আগে ধারণা নিতে হবে, আসলে বলটা কি, তাই না? মনে করো তোমরা ঘরে ঢুকবা, দরজা ঠেলে ঢুকতে হয় বা দরজা টেনে সেখানে দরজা খুলতে হয় ধাক্কা দিয়ে অথবা টেনে, তাই না? ধাক্কা দিয়ে আমরা খুলতে পারি, টেনে ধাক্কা দিয়েও খুললে অনেক সময় দেখি বাইরে থেকে যখন ঢুকি তখন ধাক্কা দিয়ে ঢুকি, যখন বাইরে বের হওয়ার চেষ্টা করি তখন টানি। অর্থাৎ টানার সময় একটা বিষয় ক্রিয়া করে, আবার ঠেলার সময় একটা বিষয় ক্রিয়া করে। অথবা মনে করো একটা বইকে এইভাবে তুমি ধরে আসো, তার মানে তুমি একটা কি বল প্রয়োগ করছো না, একটা বিষয় কাজ করছে না। তুমি যদি ছেড়ে দাও ওটা নিচের দিকে পতিত হবে, কেন? সেখানেও একটা বিষয় কাজ করছে। তুমি ধরে আসো উঁচু করে, তোমার কিন্তু একটু কষ্ট হচ্ছে, তার মানে কি এর বিপক্ষে তোমাকে একটা বিষয় কাজ করতে হচ্ছে। এই যে আমরা কোন বস্তুকে ঠেলছি বা টানছি, আমরা যে ঝুলিয়ে রাখছি বা উপরের দিক টেনে ধরে আসি, এই যে এখানে যে বিষয়টা কাজ করছে, যে ধর্মের কারণে বা যে বৈশিষ্ট্যের কারণে আমরা একটা বস্তুকে ঠেলতে পারছি, একটা বস্তুকে টানতে পারছি, একটা বস্তুকে ঝুলিয়ে রাখতে পারছি, এই বৈশিষ্ট্যটাই বা এই ধর্মটাকে আমরা বলছি বল। ক্লিয়ার? তাহলে বলটা কি? বল একটা কি? একটা বাহ্যিক কারণ। এই বাহ্যিক কারণটা কি? যে বাহ্যিক কারণের ফলে আমরা একটা বস্তুকে ঠেলতে পারছি, তার মানে তার বেগ বৃদ্ধি করতে পারছি বা বৃদ্ধি করতে চাচ্ছি, বা একটা বস্তুর বেগ হ্রাস করতে চাচ্ছি বা হ্রাস করছি, বা দিকের পরিবর্তন ঘটাচ্ছি তার গতি, যে বাহ্যিক কারণে। বা আমরা এই বাহ্যিক কারণটাকে আমরা বলছি কি? বল। তাহলে বলের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? যে বাহ্যিক কারণে স্থির বা গতিশীল বস্তু, স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হতে চায়, বা গতিশীল বস্তু স্থির হয় বা স্থির হতে চায়, এই ঘটা বা ঘটতে চাওয়াটা যে বৈশিষ্ট্যের কারণে ঘটে, সেই বৈশিষ্ট্যটাকে আমরা, সেই বাহ্যিক কারণটাকে আমরা বলছি বল। বলকে এখানে দুটো ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল। স্পর্শ বলটা কি? দেখো, আমরা একটা দরজাকে ধাক্কা দিচ্ছি স্পর্শ করে, বা টানছি স্পর্শ করে, তাই না? এই যে একটা বই ধরে আছে টেনে, এটা কি বইটা স্পর্শ করে ধরে আছে? তার মানে এখানে স্পর্শ না করলে কিন্তু বইটা ধরতে পারতে না, পড়ে যেতে। এই যে সরাসরি প্রত্যক্ষভাবে যে বলটা ক্রিয়া করছে, স্পর্শের মাধ্যমে যে বলটা ক্রিয়া করছে, এই বলটাকে আমরা বলছি স্পর্শ বল। আর একটা কি? অস্পর্শ বল। এই অস্পর্শ বলটা কি? যেমন দুটো চুম্বক যদি কাছাকাছি রাখা যায়, সমমেরু রাখলে কি হবে? বিকর্ষণ করবে। বিপরীত মেরু রাখলে কি হবে? আকর্ষণ করবে। এই যে আকর্ষণ বা বিকর্ষণ, এখানে কি স্পর্শের প্রয়োজন হচ্ছে? হচ্ছে না। আমরা একটা বইকে ধরে ছেড়ে দিচ্ছি, নিচে পড়ে যাচ্ছে, কেন পড়ে যাচ্ছে? সেটা আকর্ষণ বল কাজ করছে। ভূপৃষ্ঠ সেটাকে টেনে ধরছে, বস্তুর একটা ওজন আছে, ভূপৃষ্ঠের সাথে স্পর্শ নেই, তারপরও কিন্তু সে আকর্ষণ করছে। তার মানে স্পর্শ ছাড়াই যে বলগুলো ক্রিয়া করে,
যে বল ক্রিয়া করে সেই বলকে আমরা বলছি অস্পর্শ বল। আর সরাসরি স্পর্শ করে যে বলটা ক্রিয়া করছে সেটাকে আমরা বলছি স্পর্শ বল। তাহলে তোমাদের নিশ্চয়ই এতক্ষণ ধারণাটা পরিষ্কার হয়েছে যে স্পর্শ বলটা কি আর অস্পর্শ বলটা কি। ক্লিয়ার? এখন আসো আমরা এই যে যতগুলো বলের যে সব বলের কথা বললাম, আমরা প্রয়োজন চলার তাগিদে বা বাস্তব জীবনে যে বলগুলো, অনেকগুলো বল দেখি, অনেকগুলো বলের বৈশিষ্ট্য দেখি। এই যত বল আছে এখানে, এই দেখা গেছে এই বলগুলো মাত্র 4টা বলেরই বিভিন্ন রূপ, অর্থাৎ 4টা মৌলিক বল আছে। এই 4টা মৌলিক বলের বিভিন্ন রূপই হচ্ছে এই বিভিন্ন বল। এখন আমাদের জানতে হবে মৌলিক বল কি। আমরা এতক্ষণ ধারণা করলাম বল কাকে বলে, বল সম্পর্কে আমরা ধারণা নিলাম, বলের সংজ্ঞা জানলাম, তাই না? এখানে বলা আছে যে এই বলের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা জানবো বলের বৈশিষ্ট্য। বলের বৈশিষ্ট্যটা কি? আমরা যেমন সংজ্ঞায় বললাম যে বৈশিষ্ট্যের কারণে কোনো বস্তু গতিশীল হয় বা হতে চায়, কোনো বস্তু স্থির হয় বা হতে চায়, সেই বৈশিষ্ট্যটাকে আমরা বল বলছি। তাহলে সেই বলের বৈশিষ্ট্যগুলো কি? আমরা এখন জানবো সেই বলের বৈশিষ্ট্যটা কি। আমরা বলতে পারি বল যেহেতু একটা বল যখন প্রয়োগ করে বস্তুটা একটা নির্দিষ্ট দিকে গতিশীল হয়, তার মানে কি বল একটা দিক রাশি, তাই না? প্রথম বৈশিষ্ট্য বল একটা দিক রাশি। তারপরে বল কি? বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। আমরা একটা বস্তুকে যখন বল প্রয়োগ করে, তুমি হাত দিয়ে বল প্রয়োগ করলে তোমার হাত একটা বস্তু, যে বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা একটা বস্তু। দুটো বস্তু যদি না থাকে বলটাকে ক্রিয়াশীল হবে? বল একা একা কখনো ক্রিয়াশীল হবে? হবে। তার মানে বল কি করে? জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। তারপরে আমরা বলতে পারি কোন বল একটি বস্তু ত্বরণ সৃষ্টি করে বা মন্দন সৃষ্টি করে, তাই না? একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে সে বস্তুর বেগের পরিবর্তন ঘটে, তাই না? যদি বেগ বৃদ্ধি পায় তাহলে আমরা বলছি ত্বরণ সৃষ্টি হয়, আর যদি হ্রাস পায় তাহলে আমরা বলছি মন্দন সৃষ্টি হয়, অর্থাৎ ঋণাত্মক ত্বরণ। তাহলে এটাও একটা বলের বৈশিষ্ট্য। তারপর আমরা বলতে পারি বল কোনো বস্তুকে বিকৃতি করতে পারে। কি করতে পারে? বল কোনো বস্তুকে বিকৃতি করতে পারে, তার মানে আকার আকৃতি পরিবর্তন ঘটাতে পারে। একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে হাতুড়ি দিয়ে একটা বস্তুকে আঘাত করে তার আকার আকৃতি পরিবর্তন ঘটবে না? তার মানে বল কোনো বস্তুর বিকৃতি ঘটাতে পারে। অনেক সময় অনুধাবনের প্রশ্ন দিতে পারে বলের কয়েকটি বৈশিষ্ট্য লেখ। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কয়টা বৈশিষ্ট্য জানলাম আমরা? 4টা বৈশিষ্ট্য জানলাম। একটা আছে বল দিক রাশি, তাই না? তারপর 2 নম্বর বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, তাই না? 3 নম্বর বল একটা বস্তুর ত্বরণ সৃষ্টি করে। 4 নম্বর বল বস্তুর বিকৃতি ঘটায়, তাই না? তাহলে এই 4টা বৈশিষ্ট্য তোমরা মনে রাখবে। তাহলে আমরা বলের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেলাম। এবার আসো বলের প্রকারভেদ। বলের প্রকারভেদে আসি। তার আগে আমরা জানবো যে মৌলিক বল কি। মৌলিক শব্দ থেকে আমরা বুঝতে পারছি, আমরা মৌলিক শব্দ থেকে জেনে এসেছি যে সেই বস্তুর শুধু রূপ একটাই। সেই বস্তুকে ভাঙলে যেমন মৌলিক সংখ্যা আমরা দেখে এসেছি, মৌলিক সংখ্যা কি? যে সংখ্যা ওই সংখ্যা বা অন্য কোনো সংখ্যা, সে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, শুধু ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ভাঙা যায় না, সেটাকে আমরা মৌলিক সংখ্যা। এরকম মৌলিক বলও আছে, অর্থাৎ যে বল অন্য কোনো বলের উপর নির্ভরশীল নয়, বরঞ্চ অন্যান্য বলই ওই মৌলিক বলের উপর নির্ভরশীল, অর্থাৎ অন্যান্য বল এই বলের বিভিন্ন রূপ, তাই না? এই বলগুলোকে আমরা কি বলছি? মৌলিক বল। তাহলে মৌলিক বল কাকে বলা আছে? যে সকল বল অন্য বল থেকে উৎপন্ন হয় না, বা অন্য কোনো বল এই বলগুলোর উপর নির্ভরশীল, বা অন্য কোনো বল এই বলের বিভিন্ন রূপান্তর, সেই বলগুলোকেই বলা আছে আমরা মৌলিক বল বলছি। যে সকল বল অন্য বল থেকে উৎপন্ন হয় না, অন্য কোনো বলের রূপ বা রূপান্তর নয়, অন্য বল এই সকল বলের কোনো রূপের প্রকাশ, ওই বলগুলোকে আমরা বলছি মৌলিক।
তাহলে মৌলিক বল কি? যে সকল বল অন্য বলের উপরে নির্ভরশীল নয়, বরঞ্চ অন্য বলে এই বলগুলোর উপর নির্ভরশীল, বা অন্য বলের রূপগুলো এই বলের বিভিন্ন রূপ প্রকাশ করে, সেই বলগুলোকে আমরা বলছি কি? মৌলিক বল। ক্লিয়ার? এই ধরনের মৌলিক বল পাওয়া গিয়েছে, দেখো 4টা মৌলিক বল পাওয়া গেছে। আমরা যে মৌলিক বল পাচ্ছি, এই মৌলিক বল, এই ধরনের মৌলিক বল পাওয়া গেছে 4টা। একটা আছে মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, আর দুর্বল নিউক্লিয় বল। তাহলে মৌলিক বল কয়টা পাইছি? 4টা মৌলিক বল পাওয়া গেছে। মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই 4টা মৌলিক বল পাওয়া গেছে, যেগুলোকে বলা হচ্ছে এই অন্য বলগুলো এই 4টা বলেরই বিভিন্ন রূপ, তাই না? বা অন্য বলগুলো এই 4টা বলের উপরে নির্ভরশীল। এই 4টা বল অন্য বলের উপরে নির্ভরশীল নয়, এই জন্য আমরা এই 4টা বলকে বলছি মৌলিক বল। ক্লিয়ার? এখন আমরা দেখি যে এই 4টা যে মৌলিক বল পেলাম, কোনটা কি কার্যক্রম বা কোনটা কি সেই সম্পর্কে আমরা একটু জানি। প্রথমে আছে কি? মহাকর্ষ বল, যেটা আমরা নবম দশম শ্রেণীতে জেনে এসেছি। মহাকর্ষ বল, মহাকর্ষ বলটা কি? যে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেই বলকে আমরা বলছি মহাকর্ষ বল। তাহলে এই মহাকর্ষ বলের সূত্র থেকে আমরা জেনে এসেছি মহাকর্ষ বল F সমানুপাতিক m1 m2 বাই v², তাই না? এটাকে আমরা বলছি মহাকর্ষ বল। অর্থাৎ মহাকর্ষ বল কিসের উপর নির্ভরশীল? ভরের উপর নির্ভরশীল। দুটো ভিন্ন ভরের বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে, সেই বলটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল কিসের উপর নির্ভর করছে? ভরদের গুণফলের উপরে। ভরদ্বয় যত বড় হবে, মহাকর্ষ বলের মান তত বেশি হবে। আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বস্তুদের মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে, তাদের মধ্যে আকর্ষণ বল বর্গ অনুপাতে হ্রাস পাবে। ক্লিয়ার? যেমন আমরা একটা দুটো চৌম্বক যদি কাছাকাছি রাখি, যত কাছে নিয়ে আসে তত আকর্ষণ বল ক্রিয়া করে, যত দূরে নিয়ে যায় আকর্ষণ বল তত কমতে থাকে। ঠিক এখানেও মহাকর্ষ বলটা যত কাছাকাছি থাকবে, তত তাদের মধ্যে বলটা ক্রিয়া করবে, আর ভর যত বেশি হবে, আকর্ষণ বল তত বেশি হবে। যেমন এই পেনটা আমি যদি ছেড়ে দিই, নিচের দিকে পড়বে না? তার মানে এখানে কি একটা আকর্ষণ বল কাজ করছে, মধ্যাকর্ষণ বল কাজ করছে। এই আকর্ষণ বলটাই আছে মহাকর্ষ বল। কিন্তু আমি পেনটা যে টেনে উপরে তুলছি, পৃথিবীতে সাথে সাথে উঠে পড়ার কথা, কেন আসছে? এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে কিনা? পৃথিবী এবং এই পেনটার ভিতরে একটা আকর্ষণ বল ক্রিয়া করছে। আমরা বলছি মহাকর্ষ বল নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলছি মহাকর্ষ বল। তার মধ্যে যদি একটা পৃথিবী হয়, তখন সেটা মহাকর্ষ না বলে কি বলি? অভিকর্ষ বল, তাই না? এরকম এই মহাকর্ষ বল মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে যেহেতু ক্রিয়াশীল, এই ক্রিয়াশীল বলকে আমরা বলছি মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বলের মান খুবই দুর্বল, খুবই দুর্বল বল। যে 4টা মৌলিক বল আমরা দেখছি এখানে, এই 4টা মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বলটাই সবচেয়ে দুর্বল। এখন এই মহাকর্ষ বল আমরা দেখে এসেছি মহাকর্ষ বলের পাল্লা বা রেঞ্জ কেমন, এই মহাকর্ষ বলটা কেন সৃষ্টি হয়, তাই না? সেটা তো আমাদের জানার বিষয় আছে। বিজ্ঞানীরা ধারণা করছে যে এই যে মহাকর্ষ বলটা সৃষ্টি হয়, একটা দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করছে, এই আকর্ষণ বলটা সাধারণত গ্রাভিটন নামক এক ধরনের কণার বিনিময়ের কারণে ঘটে। কি হলো? গ্রাভিটন নামক এক ধরনের কণার বিনিময়ের কারণে এই আকর্ষণ বলটা সৃষ্টি হয়, বিজ্ঞানীদের এটা ধারণা। এই যে বলটা পেলাম মহাকর্ষ বল, এই বলের রেঞ্জ অসীম। মহাকর্ষ বলের পাল্লা বা রেঞ্জ, মহাকর্ষ বলের পাল্লা বা রেঞ্জ অসীম। আর এর আপেক্ষিক তীব্রতা, এই মহাকর্ষ বলের তীব্রতা খুবই নগণ্য। আমরা যে 4টা মৌলিক বল পেয়েছি, এই 4টা মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বলের মানটা খুবই কম। যাক, এর তুলনামূলক আলোচনাগুলো আমরা পরে আসছি। আমরা একটা বল সম্পর্কে আগে ধারণা নিই। তাহলে মহাকর্ষ বল সম্পর্কে আমরা ধারণা পেলাম, তাই না? এবার আসো আমরা তড়িৎ চৌম্বক বল,
তড়িৎ চৌম্বক বল, অর্থাৎ 2 নম্বরে আমরা বলছি তড়িৎ চৌম্বক বল। শব্দ থেকে আমরা কি বুঝতে পারছি? তড়িৎ এবং চৌম্বক সম্পৃক্ত আছে, তাই না? তড়িৎ চৌম্বক বল অর্থাৎ তড়িৎ এবং চৌম্বক সম্পৃক্ত আছে, এরকম বল। অর্থাৎ কোন আধান যখন গতিশীল হয় কোন পরিবাহী ভেদে, তার মানে সেটাকে তড়িৎ বলা হয়। গতিশীল আধানকে আমরা তড়িৎ বলি, চলো তড়িৎ, তাই না? তাহলে কোন আধান যখন গতিশীল হয় তখন সেখানে তড়িৎ কাজ করে। আর কোন পরিবাহী ভেদে যখন আধান গতিশীল হয়, ওই পরিবাহীর চারিদিকে আবার চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কোন পরিবাহী যখন গতিশীল হয়, পরিবাহী ভেদে যখন আধান গতিশীল হয়, মনে করে এই একটা পরিবাহী, এর ভিতরে যখন ইলেকট্রন যায়, তার মানে ইলেকট্রন যখন গতিশীল হয় এর ভিতর দিয়ে, তখন এর চারিদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? যে চৌম্বকের সাথে তড়িৎ সম্পর্ক, তড়িৎ প্রবাহিত হচ্ছে বিধায় চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। আবার চৌম্বক ক্ষেত্র দিয়েও তড়িৎ উৎপাদন করা যায়, সেটা আমরা দ্বিতীয় পত্রে আসবো, যখন দ্বিতীয় পত্রে পড়বো তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা কি দেখলাম? যে কোনো পরিবাহী ভেদে যখন তড়িৎ প্রবাহিত হয়, তার চারিদিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে এখানে এই যে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র মিলে একটা বল ক্রিয়া করে, এই বলটাকে বলা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। তাহলে আমরা দেখছি যে এই তড়িৎ বল এবং চৌম্বক বল একটা আরেকটার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, এই জন্য এই দুটা মিলে এটাকে বলা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। আর বিজ্ঞানের ধারণা করে যে এই যে দুটো বল, তড়িৎ চৌম্বকীয় বল ক্রিয়া করছে, এই বল যে ভর এবং আধানহীন ফোটন নামক এক ধরনের কণার আদান প্রদানের কারণে ঘটে। তাহলে কিভাবে ঘটে? এই তড়িৎ চৌম্বকীয় বলটা ভর এবং আধানহীন একটা কণা, ফোটন, এই ফোটনের আদান প্রদানের কারণেই এই তড়িৎ চৌম্বকীয় বলের সৃষ্টি হয়। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? যে তড়িৎ চৌম্বকীয় বলটা কি? তড়িৎ এবং চৌম্বক, তড়িৎ বল এবং চৌম্বক বল মিলে যে বলটা ক্রিয়া করছে, এই বলটাকে আমরা যেহেতু একটা আরেকটার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, সম্পর্কিত, এই জন্য এটাকে আমরা বলছি তড়িৎ চৌম্বকীয় বল। আর এই তড়িৎ চৌম্বকীয় বলের পাল্লা অসীম, রেঞ্জ অসীম তড়িৎ চৌম্বকীয় বলের। এর মানটাও অনেক বড়। আমরা যে চারটা মৌলিক বল পাচ্ছি, এই চারটা মৌলিক বলের মধ্যে এই তড়িৎ চৌম্বকীয় বলের মান সবচেয়ে, অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় বলের শক্তি মহাকর্ষ বলের থেকেও বেশি। চারটা বলের মধ্যে আমরা যেটা দেখছি যে মহাকর্ষ বলের যদি 1 হয়, সেই ক্ষেত্রে তড়িৎ চৌম্বকীয় বলের মান 10⁻39। বুঝতে পেরেছো? 1-এর পর 39টা শূন্য। যদি মহাকর্ষ বল 1 হয়, সেই ক্ষেত্রে তড়িৎ চৌম্বকীয় বল 10⁻39। আর এই তড়িৎ চৌম্বকীয় বলটা কি কারণে ঘটে? ফোটন কণার আদান প্রদানের কারণে। আমরা যেমন মহাকর্ষ বলের ক্ষেত্রে দেখলাম, মহাকর্ষ বলের ক্ষেত্রে কি হয়, এর কার্যকারিতা কি? যে গ্রহ এবং নক্ষত্র যে একটাকে কেন্দ্র করে আরেকটা ঘুরছে, ঘূর্ণায়মান অবস্থায় আছে, এই ঘূর্ণায়মান অবস্থা কি কারণে হয়? এই মহাকর্ষ বলের কারণে। মহাকর্ষ বলের কারণেই কিন্তু গ্রহ নক্ষত্রগুলো ঘূর্ণায়মান অবস্থায় আছে। আর আমরা যে তড়িৎ চৌম্বকীয় বল পড়লাম, এই তড়িৎ চৌম্বকীয় বলের পাল্লা অসীম, পাল্লা বা রেঞ্জ আমরা বলছি পাল্লা, এর পাল্লা অসীম। আর এর আপেক্ষিক তীব্রতা, এই যে মহাকর্ষ বল যদি 1 হয়, সেখানে তড়িৎ চৌম্বকীয় বলের বল 10⁻39, অর্থাৎ এর এত গুণ। বুঝতে পারছো কত বেশি? সেখানে মহাকর্ষ বল খুবই নগণ্য। এরপরে কি বলা হচ্ছে? এই তড়িৎ চৌম্বকীয় বল সৃষ্টি হয় কি কারণে? ফোটন নামক কণার আদান প্রদানের কারণে। আর এই তড়িৎ চৌম্বকীয় বলের কারণে কি ঘটে? পরমাণু আর অণুর গঠন সৃষ্টি হয় এই তড়িৎ চৌম্বকীয় বলের কারণে। ক্লিয়ার? তাহলে আমরা তড়িৎ চৌম্বকীয় বল সম্পর্কে এতক্ষণ ধারণা পেলাম। এবার আসো সবল নিউক্লিয় বল। তাহলে সবল বলতেই তো বোঝা যাচ্ছে শক্তিশালী। নিউক্লিয় বলতে আমরা কি বুঝছি? নিউক্লিয়াসের ভিতরে যে শক্তিশালী বলটা, এই শক্তিশালী বলটাকে বলা আছে সবল নিউক্লিয় বল। আমরা জানি নিউক্লিয়াসের ভিতর কি থাকে? আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে থাকে এই যে প্রোটন আর নিউট্রন, তাই না? নিউক্লিয়াসের ভিতর থেকে প্রোটন আর নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে,
একটা থাকে, প্রোটন একটা থাকে, নিউটন তো আধানবিহীন। আমরা জানি এই কোন পরমাণুর গঠনে যতগুলো ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে ততগুলো প্রোটন থাকে। তা আমরা জানি প্রোটন কি ধরনের চার্জ বিশিষ্ট, ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। প্রোটন যদি ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে থাকে তাহলে প্রোটনকে কি করবে, বিকর্ষণ করবে, তাই না? তাহলে প্রোটনকে যদি বিকর্ষণ করে তাহলে নিউক্লিয়াস কি স্থির অবস্থায় থাকবে? নিশ্চয় ভেঙে যাওয়ার কথা, তাই না? কিন্তু নিউক্লিয়াস ভাঙে না, নিউক্লিয়াস আরো সুগঠিত অবস্থায় থাকে। কেন থাকে? বলা হচ্ছে এই যে প্রোটনের ভিতরে একটা মহাকর্ষ বল কাজ করে, কারণ ওদের ভর আছে। প্রোটন নিউটনের ভিতরে একটা মহাকর্ষ বল কাজ করে, কারণ ওদের ভর আছে, তাই না? প্রোটন সমধর্মী আধান, এটা বিকর্ষণ করবে, তাই না? যদি বিকর্ষণই করে তাহলে এগুলো কি ভেঙে যাওয়ার কথা নিউক্লিয়াসটা, কিন্তু আসলে কি ভাঙে? ভাঙে না। কেন ভাঙে না? কারণ এদের মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করে সেই তুলনায় ওদের যে নিউক্লিয় বলটা, এই নিউক্লিয় বলের মানটা অনেক বেশি, যার কারণে প্রোটনগুলো একটি সংঘবদ্ধ অবস্থায় নিউক্লিয়াসের ভিতরে আবদ্ধ অবস্থায়। তাহলে আমরা কি বললাম যে প্রোটন বা প্রোটন নিউটনের মধ্যে যে আকর্ষণ, যে বলটা, যে নিউক্লিয় বলটা, সেই তুলনায় মহাকর্ষ বলটা বা বিকর্ষণ বলটা খুবই নগণ্য। এই কারণে নিউক্লিয়াস ভাঙে না, বরঞ্চ আরো সুগঠিত অবস্থায় থাকে। আর এই বলটাকে বলা হচ্ছে নিউক্লিয় সবল বল বা সবল নিউক্লিয় বল। বুঝতে পারলে? এই সবল নিউক্লিয় বলটা কি কারণে ঘটে? বিজ্ঞানীদের ধারণা এই সবল নিউক্লিয় বলটা মেসন নামক এক ধরনের কণার আদান প্রদানের কারণে ঘটে। কি কণা? মেসন নামক। কোন বই দেখবে গ্লুয়ন নামক কণা আছে, মেসন। কোন বই দেখবে গ্লুয়ন। এই গ্লুয়ন নামক কণার কারণে বা মেসন কণার আদান প্রদানের কারণে কিন্তু এই সবল নিউক্লিয় বল আসে। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখছি যে এই সবল নিউক্লিয় বলের পাল্লা আছে 10⁻⁻15, খুব ছোট, 10⁻⁻15, আর এর আপেক্ষিক তীব্রতা 10⁻42। যেখানে মহাকর্ষ বলের মান 1, সেখানে সবল নিউক্লিয় বলের মান 10⁻42। চিন্তা করতে পেরেছো? মহাকর্ষ বল যদি 1 হয় আর এই সবল নিউক্লিয় বলের মান 10⁻42 হয়, এই মহাকর্ষ বলের কারণে কি নিউক্লিয়াস ভাঙবে? কখনোই না। কারণ এই বলের মান এত বেশি, এর তুলনায় এই মহাকর্ষ বলের উপরে কোনো তুলনাই নাই। এই কারণে নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলো আবদ্ধ অবস্থায়, সংঘবদ্ধ অবস্থায় অবস্থান করে। মাথায় ঢুকলো বিষয়টা? অনেক সময় অনুধাবনের প্রশ্নে এরকম প্রশ্ন দিতে পারে যে নিউক্লিয়াসের ভিতরে সমধর্মী আধান থাকা সত্ত্বেও নিউক্লিয়াস কেন ভাঙে না? তাহলে এর ব্যাখ্যা তোমরা এতক্ষণ জানলে, বুঝলে। এখন এই নিউক্লিয়াস কি করে? এই মেসন করার কারণে নিউক্লিয়নকে নিউক্লিয়াসের ভিতরে আবদ্ধ অবস্থায় রাখে। তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন গুলো কিভাবে আবদ্ধ থাকে? কি কারণে? এই মেসন করার কারণে, অর্থাৎ সবল নিউক্লিয় বলের কারণে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়ন গুলো আবদ্ধ অবস্থায় থাকে। নিউক্লিয়ন কি? নিউক্লিয়নে যে প্রোটনের ভিতরে যে কণাগুলো রয়েছে, নিউক্লিয়াসের ভিতরে যে কণাগুলো, প্রোটন বা নিউট্রন, এইগুলোকে একটা বলা আছে নিউক্লিয়ন। ঠিক আছে? এই নিউক্লিয়ন কণাগুলো আবদ্ধ অবস্থায় থাকে কোন কারণে? এই সবল নিউক্লিয় বলের কারণে। ক্লিয়ার? এবার আমরা আসি 4 নম্বর, দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বলগুলো কি? যে এই দুর্বল নিউক্লিয় বল সেসব মৌলগুলো যাদের নিউক্লিয়নের ভিতরে এই নিউক্লিয় বলের মানটা খুব দুর্বল, যেখান থেকে বিটা কণা নিঃসৃত হয়ে নিউক্লিয়াস ভেঙে যায়, অর্থাৎ খুব সহজেই নিউক্লিয়াস ভেঙে যায়। যে কারণে বিটা কণা, অর্থাৎ বিটা কণার কারণে এই যখন নির্গত হয় কণার থেকে, তখন এই নিউক্লিয়াস গুলো দুর্বল হয়ে যায়। এদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকে সেই আকর্ষণ বলটা দুর্বল হয়ে যায়, যার কারণে এই মৌলগুলো খুব সহজেই ভেঙে যায়। আর এই মৌলগুলোকে আমরা বলছি তেজস্ক্রিয় মৌল। আমরা তেজস্ক্রিয় সম্পর্কে ধারণা করে পেয়েছি। এই মৌলগুলোকে আমরা তখন কি বলছি? তেজস্ক্রিয় মৌল। কখন? যখন যেসব মৌল থেকে বিটা কণা নিঃসৃত হওয়ার কারণে নিউক্লিয়াস গুলো খুব সহজে ভেঙে যায়, সেই সব মৌলগুলোকে আমরা বলছি
দুর্বল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়ন বা তেজস্ক্রিয় মৌল। আর এই দুর্বল নিউক্লিয় বলের কারণে এই মৌলগুলো খুব সহজে ভেঙে যায়। আর সেই মৌলগুলোকে আমরা কি বলছি? তেজস্ক্রিয় মৌল। ক্লিয়ার? আর বিজ্ঞানীদের ধারণা এই দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় কি কারণে? বোসন নামক কণার কারণে, কণার আদান প্রদানের কারণে বিটা কণা নিঃসৃত হয়। বিটা কণা নিঃসৃত হলে সেই নিউক্লিয়াসটা দুর্বল হয়ে যায়, অর্থাৎ তাদের মধ্যে যে আকর্ষণ বলটা দুর্বল হয়ে যায়। তখন আমরা সেটাকে বলছি দুর্বল নিউক্লিয় বল। আর এই দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻16। আর এদের যে দুর্বল নিউক্লিয় বলের যে মান 10⁻30। আর দেখো যেখানে মহাকর্ষ বলের মান 1, সেখানে দুর্বল নিউক্লিয় বলের মান 10⁻30। আর এই দুর্বল নিউক্লিয় বল কি কারণে ঘটে? বোসন কণার আদান প্রদানের কারণে। আর এই বোসন কণার আদান প্রদানের কারণে কি হয়? বিটা রশ্মি ক্ষয় হয়। বিটা রশ্মি যখন বেড়ে যায়, ওইটা তখন তেজস্ক্রিয় মৌলে রূপান্তরিত হয়। তাহলে আমরা এতক্ষণ যে 4টা মৌলিক বল, এই 4টা মৌলিক বল সম্পর্কে আমরা ধারণা পেলাম। কোন বলের কি মান, কোন বল, দেখো এখানে আমরা যে 4টা মৌলিক বল পেলাম, সবচেয়ে শক্তিশালী কিন্তু এই সবল নিউক্লিয় বল 10⁻42। বুঝতে পারছো? কার? এই মহাকর্ষ বলের 10⁻42 গুণ। বুঝতে পারছো? এখন যদি আমরা বলি যে মহাকর্ষ সবল নিউক্লিয় বলের মানে 1 হলে বাকিগুলো কি হবে? সবল নিউক্লিয় বলের মান 1 হয়, বাকিগুলো সব ঋণাত্মক মান চলে আসে, তাই না? যাই হোক, আমরা প্রকারভেদগুলো জানলাম, মৌলিক বল কি জানলাম, কোন বলটা কেমন তার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, অর্থাৎ কোন বল কিভাবে সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে আমরা জানলাম, তাই না? তাহলে আমরা এই 4টা মৌলিক বল সম্পর্কে আজকে আমরা ধারণা পেলাম। বিজ্ঞানীরা ধারণা যে এই 4টা বল মনে হয় নিশ্চয় একটা বলের 4টা রূপ। বিজ্ঞানীদের মাথায় এখনো কাজ করছে, আমরা 4টা মৌলিক বল পেয়েছি, কিন্তু এই 4টা মৌলিক বল নিশ্চয় একটা মৌলের 4টা রূপ, একটা বলের 4টা রূপ। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছে সেই বলটা বের করতে, সেই মৌলিক বলটা বের করতে, কোন বলের থেকে এই 4টা বল এসেছে। সেটা এখন বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণায় রত। তাহলে আমরা এই বিষয়গুলো মনে রাখবো, এগুলো আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বলের সংজ্ঞা সম্পর্কে সংজ্ঞামূলক ধারণাগুলো পেলাম, প্রকারভেদ জানলাম যে বল কত প্রকার, কি কি, কোন বল কিভাবে এসছে, কোন বল কতটা শক্তিশালী, কোন বল কোন কাজে লাগে, কোন কাজে ব্যবহৃত হয়, সেটা সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, তাই না? এখন আমরা আরেকটু বিষয় জানি, সেটা হচ্ছে বিজ্ঞানীদের যে ধারণা যে মৌলিক বল, এই যে 4টা মৌলিক বল পেলাম, এই 4টা মৌলিক বল একটি বলেরই 4টা রূপ কিনা, সেটাই তারা এতদিনে এখনো পর্যন্ত গবেষণা করে যাচ্ছে যে 4টা বলে একটা বলের 4টা রূপ কিনা। এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা যে গবেষণা করেছে, এটাকে বলা হয় বলের একীভূতকরণ। অনেক সময় অনেক ধরনের প্রশ্ন দিতে পারে, বলের একীভূতকরণ কি, বলতে কি বোঝো? এই বলের একীভূতকরণটা হচ্ছে বিজ্ঞানীরা, আমাদের যেমন পাকিস্তানি বিজ্ঞানী ডক্টর অধ্যাপক আব্দুল সালাম, এবং আরো এনার সাথে এই ডক্টর অধ্যাপক আব্দুল সালাম এবং আরো এনাদের সাথে আরো 2 জন বিজ্ঞানী আছে, যেমন স্টিফেন ওয়াইনবার্গ ও সেলডন লি ব্লুসো। স্টিফেন ওয়াইনবার্গ এবং সেলডন লি ব্লুসো এরা সমন্বিতভাবে চেষ্টা করে যাচ্ছেন যে সেই মৌলিক বলটা বের করার, যে মৌলিক বলের থেকে এই 4টা রূপ এসছে। এতদিনে পর্যন্ত তারা একীভূতকরণ, দুটো বলের মধ্যে তারা একটা বলের যে 2টা রূপ, সেইটা তারা উদ্ভাবন করতে বা আবিষ্কার করতে সম্ভব হয়েছেন। সেটা কি? এই তড়িৎ চৌম্বকীয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এই তড়িৎ চৌম্বকীয় বল, এই দুর্বল নিউক্লিয় বল, এই দুটা যে একই বলের 2টা রূপ, সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। যে তত্ত্বকে বলা হচ্ছে সালাম ওয়াইনবার্গ তত্ত্ব নামে পরিচিত। দুর্বল
নৈক্লো বল ও তড়িৎচুম্বকীয় বলের প্রকৃতপক্ষে একই বল। এই দুটো বল যে একই বল, দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বকীয় বল, এই দুটো বল যে একই বল, একটাই বল, সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন কে? অধ্যাপক আব্দুল সালাম ও ওয়াইনবার্গ। তাদের নাম অনুসারে এই তত্ত্বের নামকরণ করা হয়েছে সালাম ওয়াইনবার্গ তত্ত্ব। আর এই তত্ত্ব আবিষ্কার করার কারণেই তারা নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন 1979 সালে। বুঝতে পেরেছ? শুধু তারা এই যে দুর্বল বল, তড়িৎচুম্বকীয় বল, এই দুটো যে একটাই বল, সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন 1979 সালে এই দুইজন বিজ্ঞানী। এই জন্য তাদের নাম অনুসারে এই তত্ত্বকে বলা হয়েছে সালাম ওয়াইনবার্গ তত্ত্ব। এরপরে এখনো পর্যন্ত তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন যে এই চারটা বলে যে একটি বলের চারটা রূপ একীভূতকরণ করা যায় কিনা, সেই চেষ্টায় তারা আছেন যে কিভাবে আমরা প্রমাণ করব যে এই চারটা বলের একটি বলের চারটা রূপ, সেটা প্রমাণ করা সম্ভব কিনা, সেই গবেষণা এখনো ওনারা চালিয়ে যাচ্ছে। একদিন হয়তো এই চারটা বল, একটা মৌলিক বলের চারটা রূপ হয়তো প্রমাণ করতে সক্ষম হবে। আর এটাকেই বলা হচ্ছে বলের একীভূতকরণ। তাহলে তোমরা নিশ্চয়ই বিষয়টি এতক্ষণে বুঝতে পেরেছ। আমি এতক্ষণ যে আলোচনা করলাম, সে আলোচনায় নিশ্চয়ই তোমরা বল সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা পেয়েছো, বলের প্রকারভেদ সম্পর্কে ধারণা পেয়েছো, কোনটা কোন বল, কোন কিভাবে এসছে, কিভাবে তৈরি হয়েছে, বা কিভাবে একটার সাথে আরেকটা তুলনা করা যায়। এই তুলনামূলক আলোচনাগুলো তোমরা এতক্ষণে নিশ্চয় ক্লিয়ার হয়েছো। তোমরা এই বিষয়গুলো আরো সহজ, আরো তোমাদের বই থেকে পড়ে জানার চেষ্টা করবা, যেগুলো তোমাদের অনুধাবন হিসাবে, তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হিসাবে আসতে পারে। এজন্য তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, আর পড়ার সময় মূল বইটা একটু ভালো মার্কিং করে রাখবা, দেখবা খুব সহজে মনে থাকবে। যাই হোক, আজকে আমরা বল সম্পর্কে ধারণা পেলাম। আগামীতে আমরা এই বলের এককগুলো সম্পর্কে নিয়ে আলোচনা করব। কত রকমের একক, এই বলের একক চালু আছে, কিভাবে এসছে, কোন এককে কিভাবে আমরা নিয়ে আসতে পারি, বা এককগুলোর রূপান্তরগুলো সম্পর্কে আগামী দিনে আলোচনায় আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ।